প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি হাসরাত আহমেদ, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অধ্যক্ষ মহোদয়ের নিকট, যার নির্দেশনা এবং অনুপ্রেরণায় আমাদের এই অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাস্টার্স ফিশারিজ গ্রুপের ছাত্রবৃন্দ, তোমাদের সাথে আমার বেশ কয়েকটি ক্লাস হয়েছে ফিশ ইকোলজি নিয়ে। আজকে আমরা যে বিষয় করতে তোমরা জানো, ফিশ ইকোলজি, ফিশ লেগুমিনোলজি এবং ওশেনোগ্রাফি। হ্যাঁ, তো আমরা যে টপিকস নিয়ে তোমাদের কাছে আজকে আমি হাজির হয়েছি, এই যে ইকোলজি, এটা তোমাদের জানা, মোটামুটি জানা, কিন্তু জানা থাকলেও তোমরা কিন্তু খুব সহজ মনে করে যে জিনিসটাকে ভুল করো। তো আমরা চলো আমাদের টপিকসে যাই। আজকে আমাদের টপিকস হলো ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম। ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম, আমরা পরবর্তী স্লাইডে যাই। ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম কী সেটা আমরা আগে জানি। আমরা জানি, তোমরাও জানো, তারপরও আমাদেরকে আরও ডিটেলসে যেতে হবে, যেহেতু আমরা মাস্টার্স। সেহেতু যে ফ্রেশ ওয়াটার হলো, যে আমরা যদি প্রথমেই বলি যে সমুদ্র বাদে যেসব জলাশয়, সেটা স্রোতযুক্ত হতে পারে, স্রোতবিহীন হতে পারে। হ্যাঁ, আমরা যেটাকে স্থির বা আবদ্ধ আবাস হ্যাবিটেট বলি, ল্যান্টিক এবং লোটিক, যেটা প্রবাহমান লোটিক। এখন এর মধ্যে, স্থিরের মধ্যে আমরা পুকুর, হ্রদ এসব বলতে পারি। আবার যেটা প্রবাহমান, সেটা আমরা খাল, হ্যাঁ, নদী, ঝর্ণা, এগুলো অন্তর্ভুক্ত করতে পারি। এখন আমাদের তাহলে আমরা একটু ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমটা কি সেটা বলি। যে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমস আর এ সাবসেট অফ আর্থস অ্যাকুয়াটিক ইকোসিস্টেম। They include lakes, ponds, river, streams, springs, bogs, and wetlands. They can be contrasted with marine ecosystem which have a large salt content. There are three basic types of freshwater ecosystems: ল্যান্টিক, লোটিক এবং ওয়েটল্যান্ডস। এখানে এই যে আমি যে কথাটা বললাম, যে ইকোসিস্টেম হলো, ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম হলো সমুদ্র বাদে, সমুদ্রের যে বৈশিষ্ট্য, লবণাক্ততা কিংবা যেরকম ঢেউ, সেইটা বাদে যে জলাশয়গুলো, সেগুলো হলো ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম। এবং এর মধ্যে আমাদের যেটা পড়ে সেটা হলো লেকস, পন্ডস, রিভার, স্ট্রিমস, স্প্রিংস, বক্স এবং ওয়েটল্যান্ডস। এর মধ্যে কিছু আছে স্থির এবং কিছু আছে প্রবাহমান, মানে স্রোতযুক্ত এবং স্রোতবিহীন, সে কথাই আমাদেরকে বলছে। তাহলে এরপরে চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। আমাদের এখন যেটা আমরা বলবো, আমরা তো এই কনক্লুশনে আসলাম যে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম দুই ধরনের: স্থির বা আবদ্ধ পানির ইকোসিস্টেম, যেটা পুকুর, তোমার বিল, হ্যাঁ, এগুলোকে বোঝায়। সেই ইকোসিস্টেমের মধ্যে যেটা আমরা মানে কমফোর্টেবল মনে করব, যে এখন যেমন পুকুরকে আমরা যদি ধরি, একটা আবদ্ধ বা ল্যান্টিক বাস্তুতন্ত্র বা ল্যান্টিক হ্যাবিটেট, তার ইকোসিস্টেম আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে ল্যান্টিক ওয়াটার ইকোসিস্টেম অফ এ পন্ড, একটা আবদ্ধ পানির বাস্তুতন্ত্র হিসাবে আমরা পুকুরের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম অফ পন্ডকে ধরতে পারি। ঠিক আছে? তাহলে আমরা জানি যে বাস্তুতন্ত্রে একটা পরিবেশের, সেখানে আবদ্ধ হোক, বদ্ধ হোক, যেটাই হোক, তার কতগুলা উপাদান থাকে। এই উপাদানগুলো দুই রকমের থাকে। একটা হলো অ্যাবায়োটিক উপাদান কম্পোনেন্ট এবং বায়োটিক কম্পোনেন্ট। এখন অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে যেটাকে আমরা অজীব উপাদান বলি, ফিজিক্যাল কম্পোনেন্টস থাকে, হ্যাঁ, ভৌত উপাদান, ইনঅর্গানিক কম্পোনেন্টস থাকে, অজৈব উপাদান, অর্গানিক কম্পোনেন্টস থাকে, জৈব উপাদান। এই হলো অ্যাবায়োটিক কম্পোনেন্টস। এরপর সে বায়োটিক কম্পোনেন্টস, প্রডিউসার থাকে, এটাকে উৎপাদক বলি, কনজিউমার, খাদক বলি, এবং খাদককে তিন ভাগে ভাগ করা হয়: প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার।
প্রাইমারি খাদক, সেকেন্ডারি খাদক এবং টারশিয়ারি খাদক এবং ডিকম্পোজার, যাকে আমরা বিয়োজক বলি। তাহলে আমরা এর একটু বর্ণনা পড়ি। আমরা জানি, তোমরা জানো, তারপরে দেখা যায় যে একটা পুকুরের ইকোসিস্টেম বর্ণনা করা বলতে গেলেই তোমরা অজীব উপাদানগুলো লিখো না, অ্যাবায়োটিক ফ্যাক্টরসগুলো লিখো না, একেবারে শুরু করে দাও বায়োটিক ফ্যাক্টরস দিয়ে, প্রডিউসার, কনজিউমার, ডিকম্পোজার। তাতে তোমাদের নাম্বার অর্ধেক কেটে যায়, কারণ হলো দুইটা উপাদান, অ্যাবায়োটিক এবং বায়োটিক, তো একটা না লিখলে যা হয়। অজীব উপাদানগুলো ফিজিক্যাল কম্পোনেন্টসের মধ্যে আমরা সৌরশক্তি, তাপ, বায়ু, আর্দ্রতা ইত্যাদি আমরা গুরুত্বপূর্ণ ভৌত উপাদান পেয়ে থাকি। অজৈব উপাদানের মধ্যে, ইনঅর্গানিকের মধ্যে আমরা পেয়ে থাকি খনিজ লবণ, মাটি, পানি, হ্যাঁ, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি অজৈব উপাদান। আবার অনেক বিভিন্ন খনিজ লবণ থাকে, গ্যাস থাকে পানিতে, যেমন অক্সিজেন থাকে, হ্যাঁ, এগুলো হলো অজৈব উপাদান। আর জৈব উপাদান হলো যে মুক্ত প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, হিউমাস, এগুলো হলো জৈব উপাদান। উদ্ভিদ ও প্রাণীর যে মৃত দেহ থেকে যে অণুজীব দ্বারা বিশ্লিষ্ট যেসব পদার্থ সৃষ্টি হয় সেগুলো জৈব উপাদান। তাহলে আমরা অ্যাবায়োটিক ফ্যাক্টরসগুলো সম্পর্কে ধারণা পেলাম। এখন আসে বায়োটিক ফ্যাক্টরস। আমরা পুকুরের ইকোসিস্টেম পড়ছি। বায়োটিক ফ্যাক্টর জীব উপাদানের মধ্যে এইটাকে 3 ভাগে ভাগ করা হয়। উৎপাদক, উৎপাদক কারা? প্রডিউসার কারা? প্রডিউসার হলো যে সবুজ উদ্ভিদ, ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদ, যারা সূর্য থেকে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার খাদ্য তৈরি করে, তোমরা জানো। এরা হলো উৎপাদক। তারা কারা? ফাইটোপ্ল্যাঙ্কটন, যেমন কচুরিপানা, টোপা, হ্যাঁ, শাপলা, শ্যাওলা, এগুলো যারা সবুজ উদ্ভিদ ক্লোরোফিলযুক্ত। এরপরে আসে এদেরকে কারা খায়? খাদক, কনজিউমার। খাদক যে এরা হলো পরভোজী, ওই যে উৎপাদকের উপর নির্ভরশীল। খাদক, সকল খাদকই হলো পরজীবী। তারা হলো পুষ্টি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পুষ্টির জন্য উৎপাদকের উপর নির্ভরশীল। এই খাদ্য গ্রহণ নীতির উপর ভিত্তি করে, কারণ প্রডিউসার তো বিভিন্ন ধরনের, কনজিউমার তো বিভিন্ন ধরনের থাকতে পারে, সেটার উপর তাদের খাদ্য নীতি প্রকৃতির উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়: প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার। ঠিক আছে? আর প্রাইমারি কনজিউমার হলো যে সকল খাদক প্রত্যক্ষভাবে উৎপাদকের উপর নির্ভরশীল, যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন বা উদ্ভিদকে ভক্ষণ করে, তারা হলো প্রাইমারি খাদক। কারা? তারা হলো জলজ, যেমন কীটপতঙ্গ, পতঙ্গের লার্ভা, ক্ষুদ্র ক্ষুদ্র ক্রাস্টেসিয়া, এরা হলো প্রাথমিক খাদক। দেন আসে মাধ্যমিক খাদক। এই প্রাইমারি খাদককে যারা খাদ্য হিসেবে ভক্ষণ করে তাদেরকে বলা হয় সেকেন্ডারি কনজিউমার। যেমন এই যে ছোট ছোট ক্রাস্টেসিয়া, কীটপতঙ্গের লার্ভা, এদেরকে খায় কারা? ছোট মাছ, চিংড়ি, জলজ পতঙ্গ, এরা সেকেন্ডারি কনজিউমার। তারপর আসে টারশিয়ারি কনজিউমার বা চূড়ান্ত খাদক। যারা প্রাইমারি এবং সেকেন্ডারি খাদককে খাদ্য হিসেবে ভক্ষণ করে পুষ্টি লাভের জন্য, তাদেরকে বলা হয় সেকেন্ডারি টারশিয়ারি কনজিউমার। ঠিক আছে? এই টারশিয়ারি কনজিউমারের মধ্যে আসে তোমার টারশিয়ারি কনজিউমারের মধ্যে যে প্রাইমারি এবং টারশিয়ারি কনজিউমারের মধ্যে কারা আসে? যারা প্রাইমারি এবং সেকেন্ডারি কনজিউমারকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন মনে করো রাক্ষসে মাছ, সাপ, হ্যাঁ, উদবিড়াল, এগুলো। আমরা যেহেতু জলজ পড়তেছি, অ্যাকোয়াটিক পড়তেছি, আমরা অ্যাকোয়াটিকের দিকে ওখানে বসবাসকারী প্রাণীদের কথা বলবো। মাছ, সাপ, কচ্ছপ, পাখি, উদবিড়াল, এরা হলো টারশিয়ারি কনজিউমার। তাহলে আমরা বলতে পারি যে তাহলে এই টারশিয়ারি কনজিউমার, এটা হলো আমাদের খাদক। তারপর আসে ডিকম্পোজার কারা? ডিকম্পোজার হলো যে এই যে আনুবীক্ষণিক জীব, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা হলো ডিকম্পোজার। এরা কী করে? এরা যেটা করে যে সকল প্রাণী এই আবদ্ধ জলাশয়ে, এই পুকুরের মধ্যে যে সকল প্রাণী মারা যায়, তাদের মৃতদেহ, তাদের মৃত জীবদের প্রোটোপ্লাজমকে কী করে? বিশ্লিষ্ট করে জৈব এবং অজৈব পদার্থে পরিণত করে। এতে তো মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে
তাদের যে জীবদেহ, তাদের যে দেহ, মৃতদেহ, সেটাকে কারা বিশ্লিষ্ট করে? ব্যাকটেরিয়া এবং ছত্রাক করে জৈব অজৈব পদার্থে পরিণত করে। এই যে মৃতদেহ থেকে তৈরি এসব পদার্থ আবার উৎপাদক কর্তৃক আবার ব্যবহৃত হয়। কিছু অংশ যে শক্তি উৎপন্ন করে, কিছু অংশ এই অণুজীবরা তাদের জন্য রাখে, আর বাকিটা তোমার পরিবেশে ছেড়ে দেয়। এভাবে তোমার জীব এবং অজীবের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক বজায় থেকে কি হয়? বাস্তুতন্ত্র সচল এবং অক্ষুণ্ণ থাকে, স্ট্যাবল থাকে। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে যে আমরা যে পুকুরের বা ইকোসিস্টেম করলাম সেটার একটা চিত্র আমরা দেখি, খুব চেনা চিত্র আমাদের। যে সূর্যালোক থেকে, আমি আবার একটু পর্যালোচনা করছি এখানে, সূর্যালোক থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদক খাদ্য গ্রহণ করে। হ্যাঁ, সেই খাদ্য কারা খায়? প্রাইমারি কনজিউমার খায়, প্রাইমারি কনজিউমারকে সেকেন্ডারি কনজিউমার খায়, সেকেন্ডারি কনজিউমারকে টারশিয়ারি কনজিউমার খায়। পরে এদের মৃত্যুর পর যে মৃতদেহ, সেই প্রোটোপ্লাজমকে বিশ্লিষ্ট করে তারা, যে অণুজীব, ছত্রাক এবং ব্যাকটেরিয়া করে তারা জৈব অজৈব উপাদান পরিণত করে, এবং এদেরকে তারা পরিবেশে ছেড়ে দেয় এই শক্তি, এবং কিছু তারা নিজেদের জন্য রাখে। এটা হলো তোমার বায়োটিক ফ্যাক্টরসের কথা বলছি। আর অ্যাবায়োটিক ফ্যাক্টরসের মধ্যে দেখো যে অ্যাবায়োটিক ফ্যাক্টরসের মধ্যে সান দেখা যাচ্ছে, সৌরশক্তি থাকে, তাপ থাকে, বায়ু থাকে, আর্দ্রতা থাকে। হ্যাঁ, এইগুলো হলো ফিজিক্যাল কম্পোনেন্টস। ইনঅর্গানিক কম্পোনেন্টস থাকে, লবণ, পানি, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এই পানিতে থাকে, এবং জৈব উপাদান থাকে, যে মুক্ত প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, তোমার তারপরে কি থাকে? হিউমাস থাকে। এগুলো হলো অজৈব উপাদান। তাহলে এখানে তোমার পুকুরের যে বাস্তুতান্ত্রিক, সেটা দুই ভাগে, অজৈব এবং জীব উপাদান। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে যেটা হলো যে এখানে আরেকটা আমরা পড়ব, একটা হলো স্থির পানির যে বাস্তুতন্ত্র, সেটা আমরা লেন্টিক পড়লাম, একটা পুকুর দিয়ে আমরা উদাহরণ দিলাম। এখন লোটিক, প্রবহমান পানির বাস্তুতন্ত্র হিসাবে আমরা একটা নদীর বাস্তুতন্ত্র কথা বলবো। প্রবহমান পানির বাস্তুতন্ত্র হিসাবে আমরা একটা নদীর বাস্তুতন্ত্র বলবো। লেন্টিক ওয়াটার ইকোসিস্টেম বা ইকোসিস্টেম অফ রিভার, যেটাই তুমি নাও। এখন তাহলে এই যে এটা কি? River ecosystems are flowing waters that drain the landscape and include the biotic interactions amongst plants, animals, and microorganisms, as well as abiotic, non-living, physical and chemical interactions of its many parts. River ecosystems are part of larger watershed networks or catchments, where smaller headwater streams drain into mid-sized streams, which progressively drain into larger river networks. এখানে আমরা প্রবাহমান পানি বা রিভারের বা ইকোসিস্টেম, নদীর ইকোসিস্টেমের কথা বলতে গেলে আমরা বলবো যে একটা নদী কিংবা ঝর্ণা, যে প্রবাহমান মিঠা পানি ইকোসিস্টেম, এটা হলো একটা দৃষ্টান্ত। পুকুর আর হলো স্থির পানি। তাহলে এই যে তোমার এটা হলো যে প্রবাহমান যে নদীর যে উৎস, সেই উৎস থেকে গন্তব্যস্থল, যে পাহাড় থেকে যে তার উৎস হয় এবং সাগরে যে গন্তব্যস্থল হয়, এই পর্যন্ত বিভিন্ন মৃত্তিকার সংস্পর্শে থেকে এদের ভৌত রাসায়নিক মিথস্ক্রিয়া একটা ইকোসিস্টেম তৈরি হয়। কারণ তারা সাগর থেকে যখন উৎস এবং পাহাড় থেকে উৎস এবং সাগরে যে তাদের গন্তব্য, এই যে তাদের চলার পথ, এই যে তাদের উৎস থেকে শেষ হওয়ার পথ, এখানে তাদের মৃত্তিকার ধরন, তাদের জীবন, অ্যাবায়োটিক এবং বায়োটিক কম্পোনেন্টসের মধ্যে অনেক পার্থক্য থাকে। ঠিক আছে? এই প্রবহমান জলজ ইকোসিস্টেমের বিশেষ বৈশিষ্ট্য হলো স্রোত নিয়ন্ত্রণকারী প্রভাবকের ভূমিকা। এতে তো অনেক স্রোত থাকে, তাই না? এই স্রোত নিয়ন্ত্রণ করার জন্য কিছু প্রভাবক থাকে। সেগুলো থাকে যেমন, এই প্রভাবকের কাজ কি? স্থলজ পানির আন্তঃবিনিময় হার অধিক হারে এটি মুক্ত করে। পানি অপেক্ষাকৃত অধিক তোমার কি থাকে? অক্সিজেন সমৃদ্ধ থাকে। আর পানিতে কখনো তাপীয় বা রাসায়নিক স্থলীভবন ঘটে না।
তাহলে এই যে তোমার এই নদীর ইকোসিস্টেম পড়তে গেলে আমরা চলো পরবর্তী স্লাইডে যাই। এই নদীর ইকোসিস্টেমের কম্পোনেন্টসগুলো কী কী উপাদানগুলো হলো তোমার যেটা হলো যে হাইড্রোমেটেরোলজিক্যাল কম্পোনেন্টস, অ্যাবায়োটিক কম্পোনেন্টস, বায়োটিক কম্পোনেন্টস। হাইড্রোমেটেরোলজিক্যাল কম্পোনেন্টস একটা মানে এক্সট্রা কম্পোনেন্টস ওদের থাকে, যে জলবায়ুগত যে পরিবর্তন, যেমন আলো, তাপ, স্রোত, বিভিন্ন ভৌত রাসায়নিক প্রভাবক থাকে। তারপর হলো অ্যাবায়োটিক কম্পোনেন্টসের মধ্যে থাকে পানি, পানিতে দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তোমরা জানো স্রোতের সঙ্গে বাহিত নুড়ি পাথর, এগুলো কিন্তু এক্সট্রা ওদের, হ্যাঁ, কাপড় বা ভাসমান পলি বা ধূলিকণা। এছাড়াও থাকে ফসফেট, নাইট্রেট, হ্যাঁ, সালফেট, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড সবই ওদের একটু বেশি থাকে, কারণ ওদের আবাসও বড়। আর জীবজ উপাদান হিসাবে তোমার যেটা থাকে, জীবজ উপাদান হিসাবে যেমন উৎপাদক তো থাকবেই, হ্যাঁ, বায়োটিক ফ্যাক্টরসের মধ্যে উৎপাদক থাকে। জীবজ উপাদানের মধ্যে তোমার যে উৎপাদক থাকে, খাদক থাকে এবং বিয়োজক থাকে। আর এই তিনটি প্রধান গোষ্ঠীকে জীবজ উপাদান আমরা বলে থাকি। আর যেহেতু নদীর পানি প্রবহমান, এই প্রবহমানের গতি অনুযায়ী কী হয় জানো, প্রবহমানের গতি অনুসারে ইকোসিস্টেমকে দুই ভাগে ভাগ করেছে। একটা হলো দ্রুতগামী পানি প্রবাহ, খুব দ্রুত পানি প্রবাহিত হয়, আর একটা হলো ধীরগামী পানি প্রবাহ, স্লোলি ওয়াটার ফ্লোয়িং ওয়াটার। তাহলে এখানে পুকুর ইকোসিস্টেম থেকে একটু তফাৎ লেন্টিক থেকে। এখানে একটা হাইড্রোমেটেরোলজিক্যাল ব্যবস্থা আছে, একটা উপাদান আছে, এবং এদের যে তোমার স্রোত প্রবাহিত হয় সেটা দুইভাবে হয়। তাহলে আমরা দ্রুতগামী পানির প্রবাহ অঞ্চল কোনটাকে বলবো? আমরা দ্রুতগামী পানির প্রবাহ অঞ্চল বলবো ঋথ্রল অঞ্চল। ঋথ্রল অঞ্চল কি? ঋথ্রল অঞ্চল হলো পাহাড় থেকে যখন নদীর উৎপত্তি হয় তখন ওখানে স্রোত খুব বেশি থাকে। ওইটা হলো যেমন এটা নদীর উৎসমূলে থাকে, পানি খুব দ্রুত পড়ে, এটা হলো ঋথ্রাল অঞ্চল এবং দ্রুতগামী পানির প্রবাহ অঞ্চল। আর এই অঞ্চলে তোমার জীবগোষ্ঠী উৎপাদক থাকে, খাদক থাকে, হ্যাঁ। আবার ধীরগামী যে প্রবাহ, সেটাকে আমরা কোনটা বলবো? আমরা পোটামন অঞ্চল, তাই না? এই নিম্নগামী নামবো পোটামেল অঞ্চল। এইখানে তোমার স্রোত একটু কম থাকে, কর্দমাক্ত থাকে, মৃত জৈব পদার্থ থাকে, হ্যাঁ, অক্সিজেনের ঘনত্ব কম থাকে। এইখানে জীবগোষ্ঠীর উৎপাদক হিসাবে থাকে প্রচুর সবুজ শৈবাল থাকে, হ্যাঁ, প্রচুর সবুজ শৈবাল থাকে। তারপরে তোমার ফাইটোপ্ল্যাঙ্কটনস থাকে, ফ্লাজিলেটস থাকে, ডায়াটম থাকে, এগুলো উৎপাদক হিসাবে থাকে। আর খাদক হিসাবে যে বিভিন্ন জুপ্ল্যাঙ্কটন এবং প্রোটোজোয়া পর্বের প্রাণীর সংখ্যা অনেক বেশি থাকে এই পোটামেল অঞ্চলে। বেন্থোস গোষ্ঠী হিসাবে থাকে, বেন্থোস থাকে, আইসোপোর্স থাকে, নেমাটোডস থাকে, মলাস্কা থাকে, হ্যাঁ, হিরোডো থাকে, এরা স্নেলস থাকে, ও বিভিন্ন পতঙ্গের লার্ভাও থাকে। তাহলে এটা হলো খাদক। এই খাদকতে আমরা এগুলো প্রাইমারি খাদক হিসাবে ধরবো। এরপরে আসে তোমার সেকেন্ডারি খাদক হিসাবে থাকে তোমার বিভিন্ন ধরনের ওয়াটার স্লাইডস, ওয়াটার বোটম্যান, হ্যাঁ, এগুলো থাকে। তৃতীয় স্তরের খাদক হিসাবে থাকে সরীসৃপ জাতীয় প্রাণী, যেমন জলসাপ, কুমির, কচ্ছপ, উভচর প্রাণী, স্যালামেন্ড্রা। এদের তো বিশাল জায়গা, বিশাল প্রাণী, ঠিক আছে? তাহলে আমরা প্রাইমারি খাদক দেখলাম, আমরা সেকেন্ডারি খাদক দেখলাম, আমরা টারশিয়ারি খাদক দেখলাম। এখন যেটা হবে যে এদেরও তোমার ডিকম্পোজার আছে। এরা এদের যে মৃতদেহ থেকে প্রোটোপ্লাজমকে অণুজীবরা বিশ্লিষ্ট করে শক্তি উৎপন্ন করে নিজেদের জন্য রাখে এবং পরিবেশে ছেড়ে দেয়। সেই পরিবেশের উৎপাদক আবার এটাকে কাজ করে, কারণ শক্তির তো কোনো বিন্যাস নাই, তাই না? আমরা জানি। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। এই পরবর্তী স্লাইডে আমরা রিভারের ইকোসিস্টেমের একটা চিত্র দেখতে পাচ্ছি। এর আগে আমরা পুকুরে দেখেছি, তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে যে তোমার অ্যাকোয়াটিক প্রসেসগুলো, ফিজিক্যাল, কেমিক্যাল স্ট্যাটাস, নিউট্রিয়েন্টস, দেখো
বায়োটা বিভিন্ন জীবজ প্রাণীর হ্যাবিটেট, হ্যাঁ, আমরা এখান থেকে ছবিটার মাধ্যমে দেখতে পাচ্ছি। সব উপাদানে থাকবে। একটা ইকোসিস্টেমকে, একটা পরিবেশের ইকোসিস্টেম রক্ষার জন্য ভৌত কী বলে জীবজ এবং অজীবজ উপাদান সবই ঠিকমতো থাকতে হবে, নাহলে পরিবেশটা সঠিকভাবে পরিচালিত হবে না। ঠিক আছে, এরপরে চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা পরবর্তী স্লাইডে যেটা হলো যে এই যে নদী বা নদীর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, আমরা একটা শক্তি প্রবাহ দেখি। সেখানে আমরা দেখি, দেখো আমরা শক্তি প্রবাহটা এইভাবেই পরিচালিত হচ্ছে যে প্রডিউসাররা সূর্যালোক থেকে খাদ্য এনার্জি তৈরি করে নিয়ে আসছে, সেইটাকে প্রাইমারি প্রডিউসার খাচ্ছে। প্রাইমারি প্রডিউসারকে প্রাইমারি কনজিউমার খাচ্ছে। প্রডিউসাররা সূর্যালোক থেকে শক্তি উৎপন্ন করছে, সেটাকে প্রাইমারি কনজিউমাররা খাচ্ছে। প্রাইমারি কনজিউমারদেরকে খাচ্ছে সেকেন্ডারি কনজিউমাররা তাদের শক্তির জন্য, পুষ্টির জন্য। সেকেন্ডারি কনজিউমারদেরকে খাচ্ছে টারশিয়ারি কনজিউমাররা। আমরা চিত্রের মাধ্যমে দেখছি এবং আমরা দেখো মাঝখান দিয়ে একটা অ্যারো দিয়ে দিচ্ছে এনার্জিগুলো কীভাবে উপর দিকে যাচ্ছে। এবং এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কিছু প্রডিউসার, এদের যখন মৃত্যু হয় তখন এদের মৃতদেহ থেকে প্রোটোপ্লাজমকে বিশ্লিষ্ট করে কারা? ওই যে মাটিতে কিছু অণুজীব থাকে, সেই অণুজীবরা বিশ্লিষ্ট করে শক্তি উৎপন্ন করে, জৈব এবং অজৈব পদার্থ উৎপন্ন করে, এবং তারা সেটা নিজেদের জন্য কিছু রাখে এবং পরিবেশে ছেড়ে দেয়। সেই শক্তি আবার উৎপাদক কাজে লাগায়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আমরা এতটুকু সিদ্ধান্তে আসতে পারি যে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমে আমরা দুই ধরনের ইকোসিস্টেম এখানে পাই। একটা হলো লেন্টিক, আবদ্ধ জলাশয়ের ইকোসিস্টেম, আর লটিক, প্রবাহমান জলাশয়ের ইকোসিস্টেম। আমরা এখানে লেন্টিক বা আবদ্ধ জলাশয়ের ইকোসিস্টেম হিসাবে একটা পুকুরের ইকোসিস্টেম ধরেছি, এবং একটা পুকুরের ইকোসিস্টেমে কী কী উপাদান থাকে সেটা আমরা অলরেডি বারবারই বলেছি যে অজীবজ এবং জীবজ, অ্যাবায়োটিক এবং বায়োটিক ফ্যাক্টরস থাকে এবং ডিকম্পোজার থাকে। তাহলে এখান থেকে আমরা সেটা পেলাম। এরপর আসে প্রবাহমান পানি হিসাবে আমরা একটি নদীর ইকোসিস্টেমকে এখানে ধরেছি। সেখানে আমরা নদীর ইকোসিস্টেমকে ধরতে যে নদী একটি বিশাল জায়গা, সেখানে দুই ধরনের পানি প্রবাহিত। একটা হলো উৎসমুখী যে পানি আসে সেটা, আরেকটা প্রবাহমান পানি। তাদেরও তোমার ইকোসিস্টেম আমরা দেখেছি যে সেখানেও অ্যাবায়োটিক ফ্যাক্টরস আছে। তো এইভাবে, আর এই যে তোমার এই ফ্যাক্টরসগুলো তোমার সঠিকভাবে থাকতে হবে। এই ফ্যাক্টরসগুলো যদি সঠিকভাবে না থাকে তাহলে ইকোসিস্টেম ঠিক থাকবে না, পরিবেশ ঠিক থাকবে না, এবং পরিবেশে বিদ্যমান যে জীবজ উপাদান আছে তাদেরও জীবন হুমকির মুখে পড়ে। তাই আমরা আজকে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম পড়লাম, লেন্টিক এবং লটিক ইকোসিস্টেম। পরের দিন আমরা আরেকটি টপিকস নিয়ে তোমাদের কাছে হাজির হব। সে পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো, সুস্থ এবং নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।